হ্যালো ফ্রেন্ডস, তোমরা চলে এসছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শ্রেষ্ঠা। মাইসেলফ শ্রেষ্ঠা। আজকে আমি তোমাদের ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়িয়ে দেব। তো আজকের যে চ্যাপ্টারটা স্টার্ট করবো আমি, সেই চ্যাপ্টারটা WBCS ফিজিক্স অপশনাল পেপারে তো রয়েছে। এছাড়াও তোমাদের বিএসসিতে এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা আমি চেষ্টা করব এমনভাবেই পড়াতে তোমরা নর্মালি যারা ফিজিক্স অনার্সের স্টুডেন্ট তারা বই ফলো করো ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে রাক্সিক চ্যাটার্জি, বি ঘোষ আর গ্রিফিথ, বাট এগুলোতে সব সলিউশন এই চ্যাপ্টারটা নেই কিন্তু। তো আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটার ডিটেলসে সলিউশন দিয়ে তোমাদের উপকার করতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমার ভিডিওগুলি তোমাদের বন্ধুদের মাঝে প্রচুর 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 শেয়ার চাই। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের চ্যাপ্টার নেমস হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ঠিক আছে, তো ইলেকট্রোস্ট্যাটিক্স এই চ্যাপ্টারটাই হচ্ছে তোমার মেনলি হচ্ছে ফার্স্ট হচ্ছে স্টার্টিং হচ্ছে কুলম্বস ল থেকে। নেক্সট আমরা এই চ্যাপ্টারে প্রসিড করি গসেস ল থেকে, গসেস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স যেটা রয়েছে। তো সেখান থেকেই আমি প্রসিড করব এবং চ্যাপ্টারটা কেন পড়ছি সেটাও দেখাবো। তো চলো আজকের ক্লাস শুরু করা যায়। তো দেখো, নর্মালি আমরা গসেস ল থেকে যে ম্যাথামেটিক্যাল ফর্মটা আছে সেটা কি জানি, ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এটা আমরা জানি গসেস ল থেকে, এটা ক্লাস 12 এর বইয়েও ছিল। তো এটার উপর যদি আমি গসেস ডাইভারজেন্স থিওরেম, তোমাদের ভেক্টর চ্যাপ্টারে নিশ্চয়ই তোমরা যে যে করসপন্ডিং স্যারের কাছে পড়ো সেখানে নিশ্চয়ই একটা থিওরেম করিয়েছিলেন, গসেস ডাইভারজেন্স থিওরেম। তো সেই লটা থেকে দেখো কি পাচ্ছি, ডেল, অবশ্যই এটা ভলিউম ইন্টিগ্রাল হবে, ডেল ডট ই dv is equals to 1 by epsilon 0। আচ্ছা, কিউ ইকুয়ালস টু আমরা লিখছি রো ডিভি। আমি এটা বেশি ডিটেলসে করাচ্ছি না, বিকজ এটা আগের চ্যাপ্টারের জিনিস। তো এই চ্যাপ্টারে জাস্ট এটার অ্যাপ্লিকেশন আছে, এবং এই গসেস ডিফারেন্সিয়াল ফর্ম থেকে আমরা যে দুটো ইকুয়েশন পাই, পয়জনস ইকুয়েশন অ্যান্ড ল্যাপ্লাসেস ইকুয়েশন, সেই দুটো নিয়েই এই চ্যাপ্টারে মেনলি কাজ আমার। তো তাই আমি এটার বেশি ডিটেলসে যাচ্ছি না। রোটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি। So comparing these two terms, we get del dot E is equals to rho divided by epsilon naught. This is known as, এখানে আগে লিখবো যে where dV is arbitrary volume. Okay, this is known as differential form of Gauss's law in electrostatics. What is E? E is the electric field. এবার এই ইলেকট্রিক ফিল্ডের একটা প্রপার্টি আছে, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ইজ কনজারভেটিভ ইন নেচার, মিন্স ইটস কার্লস বিকাম জিরো। ওকে, তো এখান থেকে ভেক্টর আইডেন্টিটির কনক্লুশন থেকে আমরা পাই E is equals to minus gradient of some scalar potential, that is phi. ওকে, তো মেনলি এই ভ্যালুটা যদি এই ইকুয়েশনে আবার পুট করে দিই, দেন ডেল ডট মাইনাস অফ গ্র্যাড ফাই ইজ ইকুয়ালস টু রো ডিভাইডেড বাই এপসাইলন নট, মিন্স মাইনাস ডেল স্কোয়ার ফাই ইজ ইকুয়ালস টু রো ডিভাইডেড বাই এপসাইলন নট, implies del square phi is equals to minus rho divided by epsilon naught. This is known as Poisson's equation in electrostatics.
if charge density, that is volume charge density rho is equals to 0 in some region, then we get del square phi is equals to minus 0 by epsilon naught, that gives 0. Ultimately we get del square phi is equals to 0, which is known as Laplace's equation. In electrostatics. তো এই যে ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটা নিয়েই কিন্তু এই চ্যাপ্টারের মেইন কাজ। এই ডেল স্কোয়ার ফাই এটাকে সলভ করেই কিন্তু আমি ভেরিয়াস প্রবলেম তারপরে প্রসিড করব, ভেরিয়াস প্রবলেমে প্রসিড করব। তো এতটা অবধি আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার আছে তোমাদের। পারলে একটা আমার যেটা বোঝাচ্ছি সেটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো এতটা অবধি হয়ে গেল। এবার এই ডেল স্কোয়ারে ভেরিয়াস ফর্ম দেখবো, তার আগে এখান থেকে আমাদের দুটো থিওরেম হয়। এই ডেল স্কোয়ার পাই ইজ ইকুয়ালস টু 0 থেকে নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে ইউনিকনেস থিওরেম। আর নেক্সট এই del square phi is equals to 0 না, del square phi equals to minus rho by epsilon naught যেটা আমরা করলাম সেটা একটা থিওরেমকে প্রুভ করে, that is known as Earnshaw theorem। তো চলো আমরা দেখে নিই Earnshaw থিওরেমের স্টেটমেন্টটা কি। Earnshaw থিওরেমের দেখো স্টেটমেন্টটা আমি লিখে রেখে দিয়েছি। What is Earnshaw theorem? This theorem states that a charged body cannot exist in stable equilibrium under electrostatic forces alone। আচ্ছা, তার আগে এই যে স্টেবল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট যেটা, সেটা একটু তোমাদের জেনে নিতে হবে বা বুঝিয়ে দিতে হবে। আমাদের নর্মালি হচ্ছে মানে বেসিক্যালি মেনলি ইকুইলিব্রিয়ামকে স্টেবল ইকুইলিব্রিয়াম মেনলি বলছি, এর কিন্তু আরো ক্লাসিফিকেশন রয়েছে। নিউট্রাল ইকুইলিব্রিয়াম একটা হয়, আর মেনলি হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এই দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয় বা ক্লাসিফাই করা হয়। তো হোয়াট ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম, আমি একটা ফিজিক্যালি জিনিসটা আগে বোঝাচ্ছি। স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে তোমার অরিজিনাল পজিশনে পার্টিকেলটা আবার ব্যাক করে, বাট আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে অরিজিনাল পজিশনে যায় না, অন্য একটা পজিশনে গিয়ে ইকুইলিব্রিয়ামে আসে। ধরো আমি একটা এরকম একটা ইউ টাইপ জিনিসে এখানে একটা আমাদের অবজেক্ট আছে, এটাকে নাড়িয়ে দিলাম, ও কি করবে এরকম এরকম ভাবে নড়তে 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 এই পজিশনেই আবার স্টেবল হয়ে গেল। দিস ইজ নোন অ্যাজ স্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, যদি আমি অবজেক্টটাকে ঠিক এটার এরম পজিশনে রাখি অ্যান্ড দেন নাড়িয়ে দিই, এ কি করবে এখানে ড্রপ করবে, ড্রপ করে এখানে হচ্ছে এরম পজিশনে থাকবে এবং এখানে এসে ও ইকুইলিব্রিয়াম হবে। তো এটাকে বলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে ডিফারেন্স। এবার স্টেটমেন্ট আর্নশা থিওরেমের স্টেটমেন্টটা হচ্ছে এ চার্জ বডি ক্যান নট এক্সিস্ট ইন স্টেবল ইকুইলিব্রিয়াম, মিনস স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকতে পারে না। আর ম্যাথামেটিক্যালি স্টেবল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট যেটা তোমরা নিশ্চয়ই ক্লাস 12 বোধহয় ম্যাক্সিমাম মিনিমাম ম্যাথে চ্যাপ্টার করেছো। তো ম্যাক্সিমা মিনিমার চ্যাপ্টারে কি করতে হয়, ম্যাক্সিমা বা মিনিমা ফাইন্ড করতে গেলে ডেল ফাই, ধরো একটা কোন একটা ফাংশন আছে ডি ফাই ডিআর, ঠিক আছে, এটা ইকুয়ালস টু 0 করতে হবে। ফার্স্ট ডেরিভেটিভটা 0, দেন চেক করো সেকেন্ড ডেরিভেটিভটার ভ্যালু কি। এটা অলওয়েজ স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে পজিটিভ হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা
আমাদের কন্ডিশন। তো এই চার্জ বডি ক্যান নট এক্সিস্ট ইন স্টেবল ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু আমাদের পয়সনস ইকুয়েশন দিয়েই প্রুফ করা যায়। কিভাবে প্রুফ করা যায় আমি এক্ষুনি এক্সপ্লেন করে দিচ্ছি জিনিসটা। নর্মালি দেখো পয়সনস ইকুয়েশনটা কি, ডেল স্কোয়ার ফাই ইজ ইকুয়ালস টু রো ডিভাইডেড মাইনাস রো ডিভাইডেড বাই এপসাইলন নট, এখানে আমরা প্রুফ করেছিলাম। ঠিক আছে, তো দেখো ফর পজিটিভ চার্জ কিউ ইকুয়ালস টু পজিটিভ ভ্যালু প্লাস কিউ ভ্যালু। ওকে, দেন হচ্ছে এখান থেকে তো ডিরেক্ট বুঝতে পারছো এর যে সেকেন্ড, এটা কি ডেল স্কোয়ার ফাই মিনস হচ্ছে পায়ের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেটা সেই কোয়ান্টিটিটা আমাদের কি আসছে, নেগেটিভে আসছে। বাট স্টেবল ইকুইলিব্রিয়ামের এই মাত্র আমি কন্ডিশনটা কি বললাম, সেকেন্ড অর্ডার যেটা ডেরিভেটিভ হবে সেটা অলওয়েজ গ্রেটার দ্যান জিরো, মিনস অলওয়েজ পজিটিভ হবে। তো যদি পয়সনস ইকুয়েশন ভ্যালিড হয় তার মানে এই পার্টিকেলটা স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে না। স্টেবল ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন ডেল স্কোয়ার ফাই গ্রেটার দ্যান জিরো, সেটা দেখো পয়সনস ইকুয়েশনে ভায়োলেট করছে। সো চার্জ বডি ক্যান নট স্টেবল এক্সিস্ট ইন স্টেবল ইকুইলিব্রিয়াম। এবার যেটা স্টুডেন্টদের সমস্যা হয় নেগেটিভ কেসে ওরা বুঝতে পারে না, মানে নেগেটিভ চার্জের কেসে কিন্তু ওরা বুঝতে পারে না। তো সেই জিনিসটা একটু প্রপারলি আমি এক্সপ্লেন করছি। যদি আমি কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ ধরি তার মানে চার্জ ডেন্সিটি রো ইকুয়ালস টু মাইনাস রো, আর এটার ক্ষেত্রে আগের ক্ষেত্রে তো প্লাস রো ছিলই। ঠিক আছে, এবার যখন আমি কিউটা মাইনাস কিউ ধরছি তখন কিন্তু পোটেনশিয়ালটাও আমাদের মাইনাস টার্মে ধরতে হবে, মানে অ্যাজ ইফ আমরা পোটেনশিয়ালের ফর্ম তো কিউ বাই 4 পাই এপসাইলন নট আর, তাহলে এখানেও একটা মাইনাস বসাতে হবে। কিন্তু পজিটিভ চার্জের ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস ছিল বলে এখানে কোনো সাইন চেঞ্জ হয়নি। তো এখানে যদি মাইনাস বসাই, আবার এখানে চার্জ ডেন্সিটিও মাইনাস রো বসালে তাহলে আলটিমেটলি এই জিনিসটা হয়ে যাচ্ছে। তা এখান থেকে দেখো আর একটা জিনিস পাচ্ছি, এখানে যদি মাইনাসটা কমন নিয়ে নিই, ডেল স্কোয়ার ফাই ইজ ইকুয়ালস টু রো বাই এপসাইলন নট ইমপ্লাইজ ডেল স্কোয়ার ফাই ইজ ইকুয়ালস টু মাইনাস রো ডিভাইডেড বাই এপসাইলন নট। দেখো আবার কিন্তু ডেল স্কোয়ার ফাই যেটা সেটা আমাদের লেস দ্যান জিরো বেরোলো, নেগেটিভ বেরোলো। নেগেটিভ মিনস হচ্ছে লেস দ্যান জিরো, তার মানে কি যেহেতু পয়সনস ইকুয়েশনটা আমাদের একটা ভ্যালিড ইকুয়েশন গসেস ল থেকে ডিরাইভ করা, তাই এখান থেকে এটার কনক্লুশন হচ্ছে এ চার্জড বডি cannot exist in stable equilibrium। এই আর্মস্ট্র থিওরেমটা কিন্তু গ্র্যাজুয়েশনের এক্সামে যারা তোমরা গ্র্যাজুয়েশন দিচ্ছ ফিজিক্স অনার্স নিয়ে তাদের কিন্তু 2 মার্কসের আসে। এটা কিন্তু ভালো করে তোমরা স্টেটমেন্ট উইথ প্রুফ, এই প্রুফটা কিন্তু তোমাদের বি ঘোষের বইয়ে নেই, রাজশির চ্যাটার্জির বইয়ে আছে, এটা কিন্তু একটু নোট ডাউন করে নেবে তোমরা। নেক্সট আমরা প্রসিড করব ইউনিকনেস থিওরেমে। ঠিক আছে, তো চলো আগে কেন ইউনিকনেস থিওরেমটা এলো আর ওটার কি স্টেটমেন্ট আগে পড়ে নিই। দেখো বলেছে if the solution to a potential problem obeys Poisson's equation and given boundary condition, এই ল্যাঙ্গুয়েজটা আমি আন্ডারলাইন করছি, কেন একটু পরে বলবো, then the solution is unique, this is known as uniqueness theorem। ঠিক আছে, যদি পোটেনশিয়াল প্রবলেমে মানে আমি একটু আগেই তোমাদের বললাম এই চ্যাপ্টারের যে ইকুয়েশনটা নিয়ে আমরা কাজ করব দ্যাট ইজ ডেল স্কোয়ার ফাই ইজ ইকুয়ালস টু জিরো, এটাই হবে আমাদের ইকুয়েশন। এবার এই ইকুয়েশনের সলিউশন কি, এই ইকুয়েশনের সলিউশন ফাইন্ড করতে দেওয়া মানে হচ্ছে ফাই এর ভ্যালুটা ক্যালকুলেট করা। এবার এই ফাইটা যদি পয়সনস ইকুয়েশন
পয়সনস ইকুয়েশন বলতে যেটা আমরা একটু আগে ডিরাইভ করলাম, মিন্স del square phi is equals to minus rho divided by epsilon naught. যদি পোটেনশিয়ালটা পয়সনস ইকুয়েশন প্লাস গিভেন বাউন্ডারি কন্ডিশন, মানে যে বাউন্ডারি কন্ডিশনগুলো আমাদের দেওয়া থাকবে সেগুলো যদি ফলো করো। আচ্ছা, এই বাউন্ডারি কন্ডিশনসের মধ্যে ওয়েল নোন দুটো বাউন্ডারি কন্ডিশন হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ডিরিচলেট কন্ডিশন, নাম্বার 2 হচ্ছে নিউম্যান বাউন্ডারি কন্ডিশন। এই দুটো আমাদের কিন্তু এই থিওরেমটা প্রুফ করার জন্য জানতে হবে। তো পয়সনস ইকুয়েশনটা আর বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করে দেন রেজাল্ট যেটা পাবো দ্যাট ইজ ইউনিক রেজাল্ট পাবো। ইউনিক আমরা একটা পোটেনশিয়াল পাবো। So this theorem is known as uniqueness theorem. ঠিক আছে, তার মানে একটা ইউনিকনেস থিওরেমকে স্যাটিসফাই করার জন্য যে পোটেনশিয়ালটা থাকবে সেটার হচ্ছে পয়সনস ইকুয়েশন ফলো করতে হবে, আর নেক্সট হচ্ছে তোমার কিছু বাউন্ডারি কন্ডিশন আছে সেগুলোকে ফলো করতে হবে। আচ্ছা, এটা স্টেটমেন্টটা বা রেজাল্টটা একটা মানে ইকুয়েশন দিয়ে লেখা যায়, সেটারই স্টেটমেন্ট হচ্ছে two solutions of Laplace's equation obeying the same boundary condition differ at best by a constant. এটার প্রুফটা আমি করব। এটা হচ্ছে এই ইউনিকনেস থিওরেম থেকেই এই কনক্লুশনটা আসে। তো তার আগে চলো একটু দেখে নিই ডিরিচলেট কন্ডিশন এন্ড নিউম্যানস বাউন্ডারি কন্ডিশনটা কি। আচ্ছা, it is the boundary conditions involve the specification of potential phi in the bounding surface, then the boundary condition is known as Dirichlet condition. মানে Dirichlet condition টা only phi related, potential related, Laplace's equation এর যে সলিউশন সেটাকে রিলেট করে। ঠিক আছে, Laplace's equation আমাদের ছিল del square phi is equals to 0, এটার যে সলিউশন সেটা রিলেটেড। আচ্ছা, বলেছে যে কোনো একটা পোটেনশিয়াল ফাই কে যদি দুটো রিজিয়নের মানে phi 1 minus phi 2 এরকম লেখা যায়, মানে আমাদের এটা একটা বাউন্ডারি সারফেস, দিস ইজ রিজিয়ন হ্যাভিং পোটেনশিয়াল phi 1, দিস ইজ দ্য রিজিয়ন হ্যাভিং পোটেনশিয়াল phi 2, দেন হচ্ছে phi equals to আমি কনসিডার করে নিলাম phi 1 minus phi 2, দেন এট বাউন্ডারিতে বলেছে এই যে বাউন্ডারিটা আমরা পাচ্ছি, এই বাউন্ডারিতে যদি ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে phi 1 এর ভ্যালু যা phi 2 এর ভ্যালু হচ্ছে তাই হবে, মানে বাউন্ডারিতে পোটেনশিয়ালটা সেম হবে। আর এখান থেকে আমি কনক্লুশনে কি আসতে পারি, যদি এখানে phi 1 equals to phi 2 বসিয়ে দিই তাহলে দেখো phi equals to 0। ডিরিচলেট কন্ডিশনটা হচ্ছে একটা বাউন্ডারি সারফেস থাকবে, এদিকের রিজিয়নের পোটেনশিয়াল যদি phi 1 হয়, এদিকের যদি phi 2 হয়, তাহলে অ্যাট বাউন্ডারিতে phi 1 equals to phi 2, এটাই হচ্ছে ডিরিচলেট কন্ডিশন। আর সেখান থেকে আমরা কনক্লুশন পাই phi equals to 0 হবে, বিকজ আমরা কনসিডার করে নিই যে phi equals to phi 1 minus phi 2। নিউম্যানস কন্ডিশন যেটা সেটা আমরা চলো দেখে নিই। বলেছে এটা মানে মেইনলি হচ্ছে নর্মাল ডেরিভেটিভের উপর, পোটেনশিয়ালের নর্মাল ডেরিভেটিভের উপর। ইফ দ্য বাউন্ডারি কন্ডিশন ইনভলভ দ্য স্পেসিফিকেশন অফ নর্মাল ডেরিভেটিভ অফ phi, দ্যাট ইজ del phi del n is equals to grad phi dot n cap। তোমরা নর্মালি জানো যে গ্রেড ফাইটা হচ্ছে নর্মাল হয় কোন একটা সারফেসে, ভেক্টর করতে গিয়ে তোমরা দেখেছো অন দ্য বাউন্ডিং সারফেস, দেন দ্য বাউন্ডারি কন্ডিশন ইজ নোন অ্যাজ নিউম্যানস কন্ডিশন। ঠিক আছে, এটার ক্ষেত্রেও স্টেটমেন্টের তাই, অ্যাট বাউন্ডারিতে কি হবে, বাউন্ডারির ক্ষেত্রে
del phi 1 is n is equals to del phi 2 del n, এই বাউন্ডারি। ঠিক আছে, তো এটা হলে আমরা দেখো নর্মালি গ্রেড ফাই ডট এন ক্যাপ, যেহেতু তোমার ফাই ইকুয়ালস টু তোমার ইজ ইকুয়ালস টু ধরেছি ফাই 1 মাইনাস ফাই 2। এবার এটাতে এই দিকটাতে যদি এই কন্ডিশনটা বসাই আমি, তাহলে দেখতে পাচ্ছ 0 দিচ্ছে ভ্যালুটা, তার মানে এখান থেকে কনক্লুশনে আসতে পারি গ্রেড ফাই ডট এন ক্যাপ ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই দুটো কন্ডিশনকে হেল্প নিয়ে আমরা ইউনিকনেস থিওরেমের প্রুফটা এবার করব। দেখো আমি প্রুফটা করে দেখাচ্ছি ইউনিকনেস থিওরেমে। দেখো ইউনিকনেস থিওরেমে আমি ডিরিচলেট কন্ডিশনটা কাকে ইনভলভ করে হয়, ফাই কে। আচ্ছা, নিউম্যানস কন্ডিশন যেটা সেটা কাকে ইনভলভ করে হয়, ডেল ফাই কে। ঠিক আছে, ডট ইন ক্যাপ। ঠিক আছে, এটা যদি আমি একটা সারফেসে কনসিডার করে নিই এবং এটার উপর যদি একটা ইন্টিগ্রেশন অপারেশন দিই, এটা আমরা অ্যানালজি পাই, অবশ্যই সারফেস ইন্টিগ্রাল হবে। এটা দেখো এ ডট এন ক্যাপ ডিএস এর হিসেবে কনসিডার করতে পারি তো, বাইর ইজ এ ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো এটাতে যদি আমি গসেস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে ভেক্টর চ্যাপ্টারে দেখেছিলাম ডেল ডট এ ডিভি ভলিউম ইন্টিগ্রাল, এই ফর্মুলাটা হয়। তো এই দিকে আমরা কি লিখতে পারি, এটাকে এই ফর্মুলাটাকে ইউজ করে লিখতে পারি তোমার ডেল ডট ফাই গ্রেড ফাই ডট এন ক্যাপ, সরি এন ক্যাপ তো আর হবে না, এখান থেকে দেখো দেখতে পাচ্ছ এন ক্যাপ দিয়েছিল আর এদিকে অনলি হচ্ছে ডিভি, এই টার্মটা পাচ্ছি এই ফর্মুলাটা ইউজ করে। আচ্ছা, নেক্সট প্রসিড করতে হবে, তাই আমি এই পার্টটা মুছে দিলাম। আচ্ছা, এটা যদি তোমার ডিরিচলেট কন্ডিশন এন্ড নিউম্যানস কন্ডিশন ফলো করে, তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ফাই ইকুয়ালস টু 0 এন্ড গ্রেড ফাই ডট এন ক্যাপ ইজ ইকুয়ালস টু 0। এই ভ্যালুটা আমি পুট করে দিচ্ছি, এই যে ফাই এর ভ্যালু 0, গ্রেড ফাই ডট এন ক্যাপ 0, যদি এরা নয়ম্যানস থিওরেম এন্ড নিউম্যানস কন্ডিশন এন্ড ডিরিচলেট কন্ডিশনস ফলো করে। তো নেক্সট হচ্ছে আমরা পাচ্ছি ডেল ডট ফাই গ্রেড ফাই ডিভি। ঠিক আছে, 0 ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডেল ডট, আচ্ছা এই পার্টটা, এই দিকের পার্টটা আমি একটু আলাদা করে নিয়ে করছি, ডেল ডট ফাই গ্রেড ফাই ইজ ইকুয়ালস টু, দেখো ডেল অপারেটরটা যখন ফাইয়ের ওপর অ্যাক্ট করবে তখন এই টার্মটা কনস্ট্যান্ট থাকবে, আর যখন এটার ওপর অ্যাক্ট করবে তখন ফাইটা আমাদের কনস্ট্যান্ট থাকবে। তাহলে ফার্স্ট হচ্ছে ফাইটাকে কনস্ট্যান্ট রাখলাম, ডেল অপারেটস অন গ্রেড ফাই, দেন উই গেট ডেল স্কোয়ার ফাই। ওকে, মাইনাস দিলাম, সরি প্লাস দিলাম। নেক্সট হচ্ছে গ্রেড ফাইটা কনস্ট্যান্ট থাকলো, ইফ ডেল অপারেটস অন স্কেলার ফাংশন দেন উই এগেন গেট গ্রেড ফাই। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো একটা জিনিস আমি শর্ট করে বলে দিচ্ছি, ডেলটা হচ্ছে একটা অপারেটর, যখন এটা স্কেলারের উপর অ্যাক্ট করে গিভস ভেক্টর কোয়ান্টিটি and procedure is known as gradient.
ইফ ডেল অপারেটস অন ভেক্টর। এবার দেখো ভেক্টরের হচ্ছে তোমরা নর্মালি জানো কি দুটো প্রোডাক্ট হয়, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট। তাহলে যদি ডট দিই, নেক্সট হচ্ছে এই অপারেশনটাকে বলে ডাইভারজেন্স, আর এটা হচ্ছে রেজাল্ট দেয় স্কেলার, কারণ ডট প্রোডাক্ট অলওয়েজ গিভ এ স্কেলার প্রোডাক্ট। আর যদি এটার হচ্ছে ক্রস প্রোডাক্ট করি, অপারেশনটাকে আমাদের বলে কার্ল, আর প্রোডাক্টটা দেয় হচ্ছে ভেক্টর। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? মুছে দিলাম, বিকজ আমাদের এই পার্টটা প্রসিড করতে হবে। আচ্ছা, এই যে ফাইটা, এটা যদি ল্যাপ্লাসেস ইকুয়েশন ফলো করে, তাহলে ল্যাপ্লাসেস ইকুয়েশন থেকে জানো del square phi is equals to 0, that means this term vanishes. ওকে, তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি del phi তার হোল স্কোয়ার, ঠিক আছে? এই পার্টটা ইকুয়ালস টু del phi তার হোল স্কোয়ার পেলাম। তো এটা যদি এই ইকুয়েশনে পুট করি, তার মানে হচ্ছে তোমার ভলিউম ইন্টিগ্রাল, অবভিয়াসলি ভলিউম ইন্টিগ্রাল অফ del phi তার হোল স্কোয়ার dv ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? আচ্ছা, এটা একটা পারফেক্ট স্কোয়ার টার্ম, এর ভ্যালু আইদার পজিটিভ হবে, del phi তার হোল স্কোয়ার আছে মানে আইদার এর ভ্যালু পজিটিভ হবে অর এর ভ্যালু 0 হবে। যেহেতু ইন্টিগ্রেশনটা 0 দিচ্ছে, ইন্টিগ্রেশন মানেও কিন্তু যোগ করা, ছোটবেলায় টিচাররা শিখেছিল ইন্টিগ্রেশন মিন্স কি যোগ করা। তো এটার যদি যেহেতু এই ইন্টিগ্রেশনটা 0 হচ্ছে, তার মানে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি গ্রেড পাই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 ভ্যালুই হবে, পজিটিভ ভ্যালু হবে না, কারণ ইন্টিগ্রেশন তখন পজিটিভ হতো যদি ইন্টিগ্রেশনটা একটা আমাদের ভ্যালু দিত, বাট ভ্যালু দিচ্ছে না এখানে, তার মানে এর ভ্যালু হচ্ছে 0ই। তার মানে এখান থেকে কনক্লুশনে আসতে পারি del phi ইজ ইকুয়ালস টু 0। ওকে, নেক্সট হচ্ছে তার মানে হচ্ছে phi ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, কনস্ট্যান্ট। কেন কি এই ডেল্টা মিন্স কি, ডেল মিন্স হচ্ছে তোমার ডেরিভেটিভ of some constant gives 0, then we get phi equals to constant. Okay, from Dirichlet condition and Newman's condition, what we consider that phi equals to phi 1 minus phi 2, that is phi 1 minus phi 2. সো এটাই হচ্ছে আমরা যে স্টেটমেন্টটা লিখেছিলাম, টু সলিউশনস অফ ল্যাপ্লাসেস ইকুয়েশন ডিফার অ্যাট বেস্ট বাই কনস্ট্যান্ট। তাদের ডিফারেন্সটা দেখো একটা কনস্ট্যান্ট দিয়ে এক্সপ্রেস করা যাচ্ছে। দিস ইজ দ্য প্রুফ অফ ইউনিকনেস থিওরেম, ঠিক আছে? তোমরা কিন্তু এটা ভালোভাবে নোট ডাউন করে নাও। ল্যাপ্লাসেস ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন, এটা সলভ করার আগে ডেল স্কোয়ারের ভেরিয়াস ফর্ম আমরা দেখে নেব। ডেল স্কোয়ারের ভেরিয়াস ফর্ম আমরা কোথা দিয়ে পাচ্ছি, তিনটে আমাদের ভেরিয়াস কোঅর্ডিনেট সিস্টেম আছে, দ্যাট ইজ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এন্ড সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এই তিনটে সিস্টেমে ডেল স্কোয়ারের এক্সপ্রেশন কেমন হয় চলো দেখে নিই। ডেল স্কোয়ার ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ডেল স্কোয়ার ইজ ইকুয়ালস টু del 2 del x2 plus del 2 del y2 plus del 2 del z2. In spherical coordinate system, del square is equals to this term. Okay, and in cylindrical coordinate system, del square is equals to this term. এবার আমি একটু আগে বললাম তোমাদের ল্যাপ্লাসেস ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন, এটা এই তিনটে সিস্টেমে আমি সলভ করে দেখাবো, বিকজ এটার অ্যাপ্লিকেশনস গুলো খুব ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারের বেসিকই হচ্ছে এই মানে এই যে ডেল স্কোয়ার পাই এইগুলোর সলিউশন ভেরিয়াস সিস্টেমে। আচ্ছা, ফার্স্ট আমি যে সিস্টেমটা আছে সেটাতেই করে দেখাবো, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম।
কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর আরেকটা জিনিস তোমাদের ইনফর্ম করে দিই, যখন ওয়ান ডাইমেনশন বলবে অনলি ফার্স্ট টার্ম টেকেন, যদি টু ডাইমেনশন বলে তখন আমরা ফার্স্ট সেকেন্ড নেব, এটার ক্ষেত্রেও ফার্স্ট সেকেন্ড নেব, এটার ক্ষেত্রেও ফার্স্ট সেকেন্ড নেব, ঠিক আছে। আর থ্রি ডাইমেনশন বলে তো পুরো এক্সপ্রেশন নিয়েই কাজ করতে হবে। এবার এখানেই দেখবে তোমাদের মনে কোয়ারিজ আছে যে এখানে আমরা নর্মালি কি ডেল স্কোয়ার ফাই ইজ ইকুয়ালস টু 0, তাহলে 1D তে কি লিখবো, ডেল টু ডেল এক্স টু ফাই ইজ ইকুয়ালস টু 0, কিন্তু দিস ইজ নট কারেক্ট ইকুয়েশন, বা বইয়ে দেখবে তোমাদের লেখা আছে d2 phi dx2 is equals to 0, মানে এমনি ডেরিভেটিভ লেখা আছে, কিন্তু আমরা এক্সপ্রেশন থেকে যদি পুরো কপি টু কপি করি তাহলে ডেল টু ডেল এক্স টু ফাই আছে, এখানে পার্সিয়ালটা ইউজ করা হচ্ছে না, হবে না, কারণ যখন আমাদের মেনশন থাকবে ওয়ান ডাইমেনশন তার মানে অনলি সেখানে এক্স কোঅর্ডিনেটই আছে, আর কিন্তু অন্য কোনো কোঅর্ডিনেট নেই যে আমি পার্সিয়াল করব জিনিসটা। তাই এক্ষেত্রে আমি ডেল স্কোয়ারকে এরকম লিখবো d2 dx2 phi is equals to 0, এখান থেকে কনক্লুশনে আসতে পারি, মানে নর্মালি এটা মানে কি d dx of d phi dx is equals to 0, derivative of some quantity gives 0 means the quantity is constant in nature. Okay, then d phi dx is equals to constant. আচ্ছা, সেই কনস্ট্যান্টটাকে c1 ধরে নাও, কনসিডার করে নাও, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1 is equals to integration constant. Okay, d phi dx, अच्छा, d phi is equals to c1 dx. Again, if we integrate, then we get phi is equals to c1x plus another integration constant, that is c2 integration constant, আমি ডটেড দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, c1 আর c2 এর ভ্যালু কিভাবে পাবো, ইউজিং বাউন্ডারি কন্ডিশন। The value of c1 and c2 we get by using বাউন্ডারি কন্ডিশন। একটা অ্যাপ্লিকেশন দেখালে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাপ্লিকেশনে আসছি, আগে ডেরিভেশন গুলো করিয়ে দিই যাতে করে কনসেপ্টটা একটু বিল্ড আপ হয়, ঠিক আছে। আচ্ছা, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা ল্যাপ্লাস ইকুয়েশন ইন 1D সেটা কিন্তু সলভ করলাম। নেক্সট প্রসিড করব স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লাসেস ইকুয়েশনের সলিউশনটা কি হয় ইন 1D এর কেসে, সেটা আমরা দেখে নেব। তো এই পার্টটা হয়ে গেলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তোমাদের। এরপর আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে মানে ল্যাপ্লাসেস ইকুয়েশনের সলিউশন কি হয় সেটা কিন্তু দেখাচ্ছি করে। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেখো ডেল স্কোয়ার ইজ রিটেন অ্যাজ এইটাই, বাট আমরা এখন আর ডেল দিয়ে লিখবো না, আমরা কি দিয়ে লিখবো, আমরা লিখবো ডি দিয়ে লিখবো, কারণ এটা 1D এর কেসে ডিপেন্ডস অনলি অন ওয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে কি আসে দেখো, 1/r² ddr of r² ddr of phi is equals to 0, ঠিক আছে। r² দিয়ে মাল্টিপ্লাই করো বোথ সাইডে, আর এই r² টা ওদিকে
মাল্টিপ্লাই করে দাও, দেন ddr of r square d phi dr is equals to 0. Again derivative of some quantity gives 0 means this quantity is equals to constant, means r square equals to d phi dr. এখানেও কনস্ট্যান্টের ভ্যালু c1 ই আমি কনসিডার করছি। নেক্সট হচ্ছে d phi dr is equals to c1 divided by r square, এটাকে লিখতে পারি c1 r to the power minus 2, implies d phi is equals to c1 r to the power minus 2 dr integration phi is equals to c1 by r to the power minus 1, आगे माइनस होवे, plus another integration constant c2, then we get phi 1 is equals to, এটাকে একটু সাজিয়ে লিখছি, minus c1 by r plus c2, phi 1 not phi. Yes. Again we get the value of c1 and c2 using boundary condition. ঠিক আছে, এটার একটা সুন্দর অ্যাপ্লিকেশন আছে দুটো কনসেন্ট্রিক স্ফেরিক্যাল মেটেরিয়ালসের ক্ষেত্রে, যেটা আমি পরে করে দেখাবো। তার আগে আমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লাস ইকুয়েশন ইন 1D সেটা আমি সলভ করে দেখাচ্ছি। তো সেটার আগে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আবার আমি এই পার্টটা রিমুভ করছি। এবার কেন কি আমি এবার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লাসেস ইকুয়েশন ইন 1D টা সলভ করে দেখাবো। দেখো, ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে অনলি আবার 1D এর কেসে হচ্ছে এইটুকুনি টার্ম আমরা নেব, ইউজ করব। তো দেখো ফর্মটা কিরকম হয়, নর্মাল ল্যাপ্লাসিয়াস ইকুয়েশনের ফর্ম হচ্ছে এটা। তাহলে লিখবো 1/r ddr কেন, বিকজ ইন 1D ডিপেন্ডস অনলি অন r কোঅর্ডিনেটস, পজিশন কোঅর্ডিনেটস, r ddr phi is equals to 0 implies এই আরটা বোথ সাইডে যদি r দিয়ে মাল্টিপ্লাই করো এই আরটা রিমুভ হয়ে যাবে, দেন ddr of r d phi dr is equals to 0. Again derivative of some quantity gives 0 means the quantity is a constant value, but the quantity has a constant value. So r d phi dr is equals to some constant c1 implies d. আচ্ছা, নেক্সট দেখো আটটা ওদিকে ডিভাইড করে দিচ্ছি, d phi dr is equals to c1 divided by r implies d phi is equals to c1 dr by r. If we integrate, then we get phi is equals to c1 ln r plus another constant c2. ঠিক আছে, this is the solution in cylindrical coordinate system. এই পার্টগুলো কিন্তু ভালো করে লিখে নাও, নোট ডাউন করে নাও, আর এর অ্যাপ্লিকেশনসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর এক্সাম।
এরপর আমি ল্যাপ্লাসিস ইকুয়েশন ইন 2 ডাইমেনশন সেটা করাবো। আমরা এবার ল্যাপ্লাসিস ইকুয়েশন ইন 2 ডাইমেনশনটা সলভ করে দেখাবো। এটার ক্যালকুলেশন কিন্তু খুব বড় এবং এটাই কিন্তু স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেই আমি দেখাবো। কেসটা স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আছে আর এরপর নেক্সট আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো চলো দেখে নিই স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ইন 2Dতে কিরকম সলিউশনটা হয়। ফার্স্ট আমরা ক্যালকুলেশন করে দেখাচ্ছি ইন 2D in spherical polar coordinate system. Spherical polar coordinate system. এইটা কিন্তু ক্যালকুলেশনটা খুব ভালো করে দেখতে হবে, বিকজ এই ক্যালকুলেশনটা রাশিদ চ্যাটার্জির বুকস বলো, বি ঘোষ বলো, কোনোটাতেই কিন্তু মানে পুরো স্টেপ বাই স্টেপ নেই, স্টেপ জাম্প আছে, ওরা জাস্ট লিখে দিয়েছে। তো সেটার সলিউশনের জন্য কিন্তু আমার ভিডিওটাই একমাত্র ভরসা, সো দেখবে কিন্তু শেষ পর্যন্ত। আচ্ছা, আমি ফার্স্ট হচ্ছে 2Dতে স্পেরিক্যাল কোঅর্ডিনেটে যে ল্যাপ্লাসিস ইকুয়েশনটা হয় সেটা লিখি। 1/r² del del r r² del del r plus 1/r² sin theta del del theta sin theta del del theta into 5 পুরোটা into 5 is equals to 0। মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ডেল স্কোয়ারের ফর্ম ইন 2Dতে। এর আগে তো আমি লিখিয়েছি, তো সেখান থেকে তোমরা নোট ডাউন করে নিয়েছো আশা করি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি আর এর ফাংশনও আছে, থিটারও ফাংশন আছে। তো এই দুটোকে কমপ্লিটলি আলাদা করার জন্য আমরা কনসিডার করে নিচ্ছি যে ফাই ইজ এ, আচ্ছা তার আগে ইকুয়েশনটা এই ফাইটা ইনক্লুড করে লিখে নিই একটু। 1/r² del del r r² del phi del r plus 1/r² sin theta del del theta of sin theta del phi del theta that is equals to 0। এবার এই থিটা আর আর কে কমপ্লিটলি আলাদা করার জন্য আমি কনসিডার করে নিচ্ছি পাই ইজ এ ফাংশন অফ f1 quantity that is completely function of r coordinate and it is also function of theta coordinate, f2 that is theta coordinate। তাহলে এখান থেকে del phi del r is equals to কি লিখতে পারি দেখো, তখন f2টা কনস্ট্যান্ট থাকবে আর অনলি f1 এর উপর মানে r কোঅর্ডিনেটের উপর ডেরিভেটিভটা হচ্ছে মানে কি লিখবো df1 dr আর del phi del theta is equals to আমরা কি লিখতে পারি f1টা কনস্ট্যান্ট আমাদের df2 d theta, ঠিক আছে। এই দুটো ভ্যালু আমি এই ইকুয়েশনে পুট করে দেবো। আর একটা কাজ করব, এখানে জায়গা নেই বলে বেশি, বোর্ডটা তো আমার ছোট, আমি দুটোকে যদি r² দিয়ে মাল্টিপ্লাই করি বোথ সাইডে, r² দিয়ে যদি দেখো মাল্টিপ্লাই করি, আলটিমেটলি 1/r² টার্মগুলো থাকবে না, তার মানে এখানেই আমি রিমুভ করে দিচ্ছি। এখানে r² টার্মটা আমার থাকছে না, মানে ইকুয়েশনটা জাস্ট এইরকম একটা ফর্ম হচ্ছে, ঠিক আছে। এবার এই ইকুয়েশনে আমি এই ভ্যালুগুলো কিন্তু পুট করে দেব।
তাহলে লিখছি DDR অফ R স্কোয়ার, ডেল ফাই ডেল আর এর জায়গায় হচ্ছে এই ভ্যালুটা F2 dF1 dR প্লাস 1 বাই সাইন থিটা dd থিটা অফ সাইন থিটা F1 dF2 d থিটা, ঠিক আছে, ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে ডি করে নিলাম কারণ দেখো পুরোটাই আর কন্টেন্ট করছে, আর এখানেও দেখো পুরোটাই হচ্ছে আমার থিটা কন্টেন্ট করছে। এবার F1 F2 দিয়ে আমি ডিভাইড করে দেবো, F1 ইন্টু F2 দিয়ে যদি এক্সপ্রেশনটাকে ডিভাইড করি, সেই F2 আর তলার F2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1 বাই F1 DDR অফ R স্কোয়ার dF1 dR প্লাস 1 বাই F2 সাইন থিটা dd থিটা অফ সাইন থিটা dF2 d থিটা, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা ইকুয়ালস টু 0 হলে আমরা কি কনক্লুশনে আসতে পারি? 1 বাই F1 DDR অফ R স্কোয়ার dF1 dR, that is equals to minus of 1 by F2 sin theta dd theta of sin theta dF2 d theta, that is equal, that এই দুটো ইকুয়াল হয়, এটা প্লাস এটা ইকুয়ালস টু 0 হলে। এবার দেখো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টারটা যদি তোমরা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে থাকো তাহলে জানো এই ধরনের ইকুয়েশন সলভ করার জন্য আমি অ্যানাদার একটা কনস্ট্যান্ট সি এখানে কনসিডার করে নিতে হয় বা নেব, ঠিক আছে। তো এত দূর হয়েছে ক্লিয়ার। নেক্সট হচ্ছে এই দিকটাতেই করি। ফার্স্ট হচ্ছে আমি ইকুয়েশন দুটো লিখবো, এটা ইকুয়ালস টু সি, সেখান থেকে কি কনক্লুশনে আসতে পারি? দেখো DDR অফ R স্কোয়ার dF1 dR ইজ ইকুয়ালস টু, এই F1টা এটার সাথে যদি মাল্টিপ্লাই হয়ে যায় দ্যাট গিভস CF1, ঠিক আছে। আচ্ছা, আর এই ইকুয়েশনটাকে কিরকম লিখবো দেখো, এটা হচ্ছে মাইনাস 1 বাই সাইন থিটা dd থিটা অফ সাইন থিটা dF2 d থিটা ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমি এদিকের মাইনাসটা তুলে দিচ্ছি, এদিকের মাইনাসটা তুলে, আচ্ছা থাকলে প্রবলেম নেই, এদিকটা CF2 করে রাখি, সমস্যা নেই, ঠিক আছে। এইখান থেকে তোমাদের বইয়ে কি করেছে বলো তো, বি ঘোষ বা রাজশিব চ্যাটার্জির বইয়ে, যে এখান থেকে ডিরেক্ট লিজেন্ডারি পলিনোমিয়াল ইকুয়েশন একটা সেটা লিখে দিয়েছে, কিন্তু সেটা করলে হবে না, বাট কিভাবে এলো স্টুডেন্টদের কাছে কিন্তু এটি ক্লিয়ার থাকে না, তো সেটার জন্য কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে। আমি এখানে এই ইকুয়েশনটা, দিস ইজ ফর ইকুয়েশন 1 দিচ্ছি, এটাকে ইকুয়েশন 2 দিচ্ছি। টু সলভ ইকুয়েশন 2 উই কনসিডার একটা কোয়ান্টিটি x ধরে নিলাম, এখানে লিখব টু সলভ equation 2 we consider x equals to, x একটা কোয়ান্টিটি, যে কোনো কোয়ান্টিটি হতে পারে, সেটা ইকুয়ালস টু cos থিটা ধরছি। তাহলে তোমরা জানো ডেরিভেটিভের রুলস অনুযায়ী dx is equals to minus
সাইন থিটা ডি থিটা। এখান থেকে দুটোর ভ্যালুই আমরা নিয়ে নেব। একটা হচ্ছে ডিএক্স ডি থিটার ভ্যালুটা হচ্ছে তোমাদের মাইনাস সাইন থিটা, আর একটা হচ্ছে ডি থিটা ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 1/sin থিটা। এই দুটো ফর্মকে এই ইকুয়েশনে পুট করে দেন আমি ক্যালকুলেশনটা প্রসিড করব। তো এই দিকের পার্টটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, ল্যাপ্লাসিয়াস ইকুয়েশনটা আমার লেখা থাকলো। আচ্ছা দেখো, এখানে ফার্স্টেই আছে -1/sin থিটা এই ইকুয়েশনে। তাহলে -1/sin থিটার জায়গায় আমি কি লিখতে পারি? ডি থিটা ডিএক্স। দেন হচ্ছে, আচ্ছা এটাকেও মুছে দিই, সমস্যা নেই। -1/sin থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? ডি থিটা ডিএক্স বসিয়ে দিলাম। ঠিক আছে, ডি থিটা যে টার্মটা আছে, আমি থিটাকে কি দিয়ে এক্সপ্রেস করতে চাইছি? এক্স দিয়ে। তাই এখানে একটা আমি ডি এক্স লিখলাম। ঠিক আছে, যাতে করে এইখানকার পরে আমি কি দিচ্ছি? ডি এক্স ডি থিটা। মানে আলটিমেটলি দেখো ডিএক্স অ্যাজ ইট ক্যান্সেল আউট, দেন থেকে যাচ্ছে রিমেনিং টার্ম ডি থিটা। ঠিক আছে, তো ডি এক্স লিখলাম। সাইন থিটার জায়গায় আমরা কি বসাতে পারি? মাইনাস ডিএক্স ডি থিটা। এই যে সাইন থিটার জায়গায় মাইনাস ডিএক্স ডি থিটা আমরা পুট করলাম। আর দেন হচ্ছে ডিএফ টু ডি থিটাকে লিখতে পারি ডিএফ টু ডিএক্স ডি থিটা। এখানে একটু ভুল লিখেছি আমি, সাইন থিটার জায়গায় মাইনাস ডিএক্স ডি থিটা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ডি থিটা ডি এক্স যেমন আছে রেখে দিলাম। ও দ্যাট ইজ ইকুয়ালস টু CF2। ওকে, ডি থিটা ডি এক্স যেমন আছে রেখে দিলাম। ডি এক্স অফ ক্যালকুলেশনকে ক্যালকুলেশনের মতন চলতে দেবে। এখানে দেখো এই দুটো মানে কি? মাইনাস ডি এক্স ডি থিটা তার হোল স্কোয়ার ডি এফ টু ডি এক্স। ঠিক আছে, ইন্টু ডি এক্স ডি থিটা ইজ ইকুয়ালস টু সি এফ টু। আচ্ছা, আচ্ছা একটা জিনিস দেখো, ডি থিটা ডিএক্স ডি থিটা এতে ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে পড়ে থাকলো ডি এক্স। আচ্ছা, ব্র্যাকেট দিলাম মাইনাস ডিএক্স ডি থিটা তার হোল স্কোয়ার, মানে কি? সাইন স্কোয়ার থিটা প্লাস হয়ে যাবে, কারণ বোথ সাইডে যখন স্কোয়ার করবো মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটাই থাকবে, কিন্তু এই মাইনাসটা যেমন ছিল সেরকমই লিখবো, মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম। ঠিক আছে, df2 dx। আর তোমার এইটার সাথে এটা তো ক্যান্সেল আউট হয়ে গেছে, দ্যাট ইজ ইকুয়ালস টু CF2 ইমপ্লাইজ। আচ্ছা, মাইনাসটাকে বাইরে বার করে নিলাম। dx অফ এখানে থাকে হচ্ছে সাইন স্কোয়ার থিটা df2 dx ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়ালস টু CF2 মাইনাস ডিডি। আচ্ছা, মাইনাসটা ওইদিকে আমি নিয়ে যাব, তাই dx অফ সাইন স্কোয়ারকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায়। ব্র্যাকেট ক্লোজ df2 dx
ইকুয়ালস টু, এদিকে যে মাইনাসটা ছিল সেটা ওদিকে গেলে হচ্ছে মাইনাস CF2। এটা আমি আলটিমেটলি পাচ্ছি ddx অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার সমান কি ধরেছিলাম আমি? x ধরেছিলাম, বসিয়ে দিলাম সেটা। df2 dx is equals to, আচ্ছা এটাকে প্লাস দিয়ে লিখি, প্লাস CF2 is equals to 0 implies, দেখো এই ddx অপারেটরটা একবার দিস টার্মের উপর অ্যাক্ট করবে, একবার দিস টার্মের উপর অ্যাক্ট করবে। তো ফার্স্ট টার্ম হচ্ছে 1 মাইনাস x স্কয়ার df2 dx, 1 minus x square টা constant থাকলেও ddx operates on this term and we get d2f2 dx2 plus, আচ্ছা প্লাস হবে না অ্যাকচুয়ালি মাইনাস হবে। এবার এই টার্মটা কনস্ট্যান্ট থাকবে, df2 dx কনস্ট্যান্ট থাকলে ddx অফ দিস টার্ম মিন্স হচ্ছে মাইনাস 2x দেবে। তাহলে ওটাকে আমি সাজিয়ে কি লিখতে পারি? মাইনাস 2x df2 dx প্লাস CF2 is equals to 0। তোমাদের বইয়ে কিন্তু এই স্টেপটার পর ডিরেক্ট এই স্টেপটা লিখে দিয়েছে, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? তার আগে এতগুলো স্টেপ আছে, এটা কিন্তু করে নিও। আচ্ছা, এই যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লিজেন্ড্রে ইকুয়েশনের সাথে একই ফর্মেট, ঠিক আছে? তো যদি এটা এরকম হয়, মানে এই ফর্মটা আমরা কি পাচ্ছি, এরকম তো একটা ফর্ম পাচ্ছি, এটাকে বলে লিজেন্ড্রে ইকুয়েশন। তো এটার সলিউশন হয়, সলিউশনটা আমি এই দিকের পার্টে লিখছি, আমার বোর্ডটা ছোট বলে একটু প্রবলেম হচ্ছে। F2 ইকুয়ালস টু লিজেন্ড্রেস ইকুয়েশন অনুযায়ী F2 সমান আমরা লিখতে পারি Pn cos থিটা, ঠিক আছে? এই ইকুয়েশনের সলিউশন হবে এইটা। আর যেখানে এই সিটাকে লেখা যাবে c ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 where n is integer, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, সেকেন্ড সলিউশনটা, সেকেন্ড ইকুয়েশনটার যে সলিউশন F2 সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তার সাথে এই যে সি এর ভ্যালুটা পেলাম, দেখো সি এর ভ্যালুটা কিন্তু এখানেও আছে আমাদের ইকুয়েশন 1-এ। তাহলে আমি কি করব, এই সি এর ভ্যালুটা ইকুয়েশন 1-এ পুট করে দেবো। এই পার্টটার আগে স্ক্রিনশট নিয়ে নাও, বিকজ এই পার্টটাও কিন্তু আমাকে মুছতে হবে। ওকে, নেক্সট তাহলে এই পার্টটা আমি মুছে দিই, বিকজ ইকুয়েশন 1টার আমার সলিউশন করতে হবে। যে ইকুয়েশন 1টা লিখি, ddr অফ r স্কয়ার df1 dr that is equals to CF1 implies ddr of r square df1 dr that is equals to, এই দেখো এখানে c এর জায়গায় আমি এই ভ্যালুটা পুট করে দিলাম, n ইন্টু n প্লাস 1 ইন্টু f1, ঠিক আছে? এবার একদিকে নিয়ে আসি সব এক্সপ্রেশনগুলোকে। ঠিক আছে, এতটা ক্লিয়ার? এবার এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমাকে একটা জিনিস ধরতে হবে, দ্যাট ইজ r ইকুয়ালস টু e টু দি পাওয়ার s। তো লিখব ফার্স্ট, টু সলভ দিস ইকুয়েশন
we consider r equals to e to the power s, then drds is equals to কি e to the power s পাই আমরা, কারণ e to the power x এর ফর্মুলাতে একই থাকে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন। দেখো এবার এই ভ্যালুগুলো এই ইকুয়েশনে পুট করব। এখানে আমাদের ডিডি আর আছে, সেটাকে আমি ডিডি এস লিখছি, আর স্কোয়ার। আচ্ছা, আর এর জায়গায় ভ্যালুটা পুট করে দিই ই টু দি পাওয়ার 2s। আচ্ছা, ডি এফ ওয়ান এটাকে এস লিখছি, তাই এখানে ডিএস ডিআর করে দিলাম। আর এখানে যেহেতু এস করেছি, এই এসটাকে রিমুভ করার জন্য ওপরে ডিএস নিচে ডিআর করলাম, মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান এফ ওয়ান ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার ভ্যালুগুলো পুট করবো। ডিডি এস অফ ই টু দি পাওয়ার 2s ডি এফ ওয়ান ডিএস, ডিএস ডিআর সমান কি ই টু দি পাওয়ার এস। আচ্ছা, ডিএস ডিআর বলেছে, সরি এক্সট্রিমলি, ই টু দি পাওয়ার মাইনাস এস হবে। এখান থেকে পাচ্ছি ডিএস ডিআর ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এস। ওকে, আর এগেন ডিএস ডিআর এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস minus n into n plus 1 f1 is equals to 0। ঠিক আছে, নেক্সট দেখো e to the power dds of e to the power 2s minus s e to the power s df1 ds ব্র্যাকেট ক্লোজ ই টু দি পাওয়ার মাইনাস এস। আচ্ছা, এটা ইকুয়াল টু দিয়েই লিখছি, ইকুয়ালস টু এন ইন্টু এন প্লাস ওয়ান, বা মাইনাস দিয়েই লেখো, মনে ফেলেছি যখন, এন প্লাস ওয়ান ইন্টু এফ ওয়ান ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এই ডেরিভেটিভ অপারেটরটা একবার এটার উপর অপারেট করবে, নেক্সট হচ্ছে একবার এটার উপর অপারেট করবে। তাহলে যখন ডিএফ 1 ds টা কনস্ট্যান্ট থাকবে, তখন dds অপারেটস অন e টু দি পাওয়ার x। নেক্সট স্টেপে যখন প্লাস দিলাম e টু দি পাওয়ার s টা কনস্ট্যান্ট থাকবে, তখন dds অপারেটস অন এই টার্মটা df1 ds। ঠিক আছে, পুরো হোল টোটাল টার্মের সাথে আমার এই e টু দি পাওয়ার মাইনাস s টা মাল্টিপ্লাই আছে, মাইনাস n ইন্টু n প্লাস 1 into f1 is equals to 0। তাহলে দেখো আলটিমেটলি আমরা যে এক্সপ্রেশনটা পাচ্ছি, বুঝতেই পারছো, এখানে ডিডিএস অফ ই টু দি পাওয়ার এস, এর ডেরিভেটিভটা ই টু দি পাওয়ার এসই হবে। তাই আমার এখানে জায়গা নেই বলে আমি এর ডেরিভেটিভটা এই লাইনেই করে দিচ্ছি ই টু দি পাওয়ার এস। আর এখান দিয়ে যদি ই টু দি পাওয়ার এস কমন নিই, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে আচ্ছা, এখানে একটুখানি আমি ভুল করেছি, ই টু দি পাওয়ার এসটা যখন কনস্ট্যান্ট থাকবে, ডিডিএস অপারেটরটা যখন এটার উপর অ্যাক্ট করবে, তখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হবে, মানে d2f1 ds2। তো আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে df1 ds2 প্লাস df1 ds মাইনাস n ইন্টু n প্লাস 1 f1। এটা হচ্ছে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, d2f ds d2f1 ds2 প্লাস df1 ds মাইনাস n ইন্টু n প্লাস 1 ইন্টু f1 ইজ ইকুয়ালস টু 0। এবার হচ্ছে আমাদের এই ইকুয়েশনের সলিউশনটা কিন্তু বার করতে হবে। তো এই ইকুয়েশনটার সলিউশন বার করার জন্য আবার আমরা একটা ট্রায়াল ইকুয়েশন ধরে নেব, যেখানে f1 এর ভ্যালুটা হচ্ছে আমরা একটা কনসিডার করব। তো এতটা হয়ে গেছে, আই থিঙ্ক একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, নেক্সট হচ্ছে আমি কি বললাম, এই ইকুয়েশনটার মানে সলভ করব।
উপরের দিকটা মুছছি আবার। কিন্তু একটা বিশাল বড় ইকুয়েশন। দেখো, টু সলভ এই ইকুয়েশনটা সলভ করব। টু সলভ দিস ইকুয়েশন we consider f1 is equals to e to the power lambda s, এটা আমরা কনসিডার করে নিচ্ছি। দেন তুমি কি পাবে, df1 ds is equals to lambda e to the power lambda s, আর df1 d2 f1 ds2 is equals to পাবে lambda square e to the power lambda s। আচ্ছা, এই ভ্যালুগুলো এই ইকুয়েশনে পুট করছি আমি। তাহলে দেখো d2 f1 by ds2 এটা ইকুয়ালস টু লিখতে পারি lambda square e to the power lambda s। আচ্ছা, নেক্সট হচ্ছে প্লাস দিয়ে এই টার্মটা আছে, এই টার্মটার ভ্যালু হচ্ছে এটা প্লাস lambda e to the power lambda s minus n into n plus 1 into f1 is equals to 0। ওকে, দেন হচ্ছে যদি e to the power lambda s টা আমি কমন নিয়ে নিই, lambda square plus lambda minus n into n plus 1। আচ্ছা, f1 এর জায়গাতেও আমরা e to the power lambda s পুট করেছি। টোটাল টার্মটা into e to the power lambda s is equals to 0। এবার দেখো e to the power lambda s টা কি ধরেছিলাম, f1 কনসিডার করেছিলাম। f1 is the solution of this equation, সেটা কখনো কিন্তু 0 হতে পারে না, তার মানে 0 হবে এই টার্মটা। ওকে, তাহলে এই টার্মটা যদি আমাদের 0 হয় তাহলে এই টার্মটা তো 0 না, তাই এখানটা মুছে দিচ্ছি, আমার যেহেতু জায়গা কম আছে। আচ্ছা, ঠিক আছে, এবার এটা তার মানে আমাদের একটু সলিউশনটা ক্যালকুলেশন করতে হবে। তো এটার যে যদি আমি সলিউশন মানে ক্যালকুলেশন করি তাহলে পাবো lambda minus n into lambda plus n plus 1। ঠিক আছে, এই দুটোকে মাল্টিপ্লাই করে তুমি দেখো এই টার্মটাই আসছে। ঠিক আছে, তো দিস ইজ ইকুয়ালস টু তোমার 0। মানে এখান থেকে কনক্লুশন আমি কি আসতে পারি, হয় ল্যামডার ভ্যালু n, আইদার n or ল্যামডার ভ্যালু মাইনাস n প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা সলিউশন f1 যেটা কনসিডার করেছিলাম সেটা আমরা কিভাবে লিখব, সেটা আমরা দেখো লিখছি f1 equals to either e to the power lambda জায়গায় n পুট করব ns। ওকে, আদারওয়াইজ তোমার f1 is equals to e to the power minus n plus 1 into s। ওকে, এই দুটো হচ্ছে আমাদের হচ্ছে সলিউশন হবে। এবার আবার আমরা কনসিডার একটা করেছিলাম r equals to e to the power s। দেখো, মনে করে দেখো তোমরা r equals to e to the power s, এর আগের ইকুয়েশনটা মানে এই ইকুয়েশনটা ডিরাইভ করার সময় এটা কনসিডার করেছিলাম। তাহলে e to the power আমাদের এখানে আছে ns, সেটা সমান r to the power n যদি করি তাহলে দেখো e to the power ns আসছে। ওকে, তার মানে এটাকে লিখতে পারি e to the power ns can be written as r to the power n, আর এটা মানে হচ্ছে r to the power minus of n plus 1 into r sorry r to the power n, or এটা হচ্ছে এটাকে অনেক সময় এরকমও লেখা যায় 1 by r to the power n plus 1। এতটা অবধি ক্লিয়ার হয়ে গেল। তার মানে আমরা f2 এর ভ্যালু একটা পেয়েছি pn cos থিটা। আমাদের ক্যালকুলেশন করতে হবে মেনলি এই দুটো ইকুয়েশন f1 আর f2,
F2 পেয়ে গেছি, আর F1 এর আমি দুটো ভ্যালু পাচ্ছি, একটা r⁴n আর একটা হচ্ছে এটা। তাহলে আমি F1 কে এদের লিনিয়ার কম্বিনেশন হিসেবে কনসিডার করে নিতে পারি। এই পার্টটাও মুছে দিচ্ছি। Therefore F1 can be written as linear combination of these two solution. Sorry. Okay, then হচ্ছে F1 সমান লিখতে পারো সাম কনস্ট্যান্ট, ধরো an r⁴n প্লাস এই টার্ম bn 1/r⁴n প্লাস 1। ঠিক আছে, তোমরা যখন একদম শুরুতে যে মানে জিনিসটা কনসিডার করে নিয়েছিলে, সেখানে পোটেনশিয়ালটা ফাইটা ইকুয়ালস টু কি কনসিডার করে নিয়েছিলে, ফাই ইকুয়ালস টু f1 ফাংশন অফ r আর f2 ফাংশন অফ থিটা, এটা কনসিডার করে নিয়েছিলে। এখানে f1 এটা দেখো r এর ফাংশনই আমাদের বের হচ্ছে, ফাংশন অফ r টা ক্যালকুলেট করে নিয়েছো। দিস ইজ f2, তার মানে টোটাল সলিউশন ফাই কি লেখা যাবে সেটা আমি এখানটা মুছে লিখছি। দেখো total solution can be written as phi equals to an r⁴n plus bn by r⁴n plus 1, okay, into pn cos theta। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের আলটিমেট সলিউশন। ফাইয়ের ক্যালকুলেশনটা খুব বড়, ঠিক আছে, এটা কিন্তু খুব ভালোভাবে করবে। আর এটা আমি স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে করে দিলাম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা তোমাদেরকে হোম টাস্ক দিচ্ছি। তোমরা যারা এই হোম টাস্কটা করবে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কিন্তু সেন্ড করবে, প্রবলেমটা করেও সেন্ড করবে। আদারওয়াইজ কোনো ডাউটস থাকলে বা প্রবলেমটা সলভ করতে গেলে কোনো প্রবলেম ফেস করলে সেটাও আমাকে সেন্ড করতে পারো। মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ 8240023298। এই নাম্বারে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। আজকের ভিডিও এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর এভাবেই আমার চ্যানেলের পাশে থেকো। টাটা, গুড বাই।